হাই বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 2024 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান সায়েন্স ফিকশন অ্যাকশন মুভি অ্যাটলাস নিয়ে, যেখানে দেখানো হয়েছে ভবিষ্যৎ টাইমে মানুষের তৈরি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এআই কিভাবে মানুষের বিরুদ্ধে চলে যাবে, আর মানবজাতি ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সঙ্গে লড়াই করে কিভাবে আবারও নিজেদের বিপদ থেকে রক্ষা করবে। তো চলুন ইন্ট্রোডাকশন আর বিস্তারিত না করে সোজা চলে যাওয়া যাক মূল ভিডিওর দিকে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু একেপি মুভি এক্সপ্লেইন। প্রথমে জানিয়ে রাখি, এই মুভির সময়সীমা কিন্তু 2043 সাল, মানে বর্তমান সময় থেকে 19 বছর পরের কাহিনী এখানে দেখানো হয়েছে। যেখানে আমরা প্রথমে জানতে পারি এই সময়ে মানুষের তৈরি হিউম্যান আইটির এক কৃত্রিম বুদ্ধিমত্তা হারলান কোনো এক বিশেষ কারণবশত মানব জাতির বিরুদ্ধে চলে যায়। তাই ওই এআই রোবট হারলান সমস্ত মানব জাতির বিরুদ্ধে রোবটদের একটি যুদ্ধ ঘোষণা করে, যে যুদ্ধে খুবই অল্প সময়ের মধ্যে প্রায় 30 লক্ষ মানুষ প্রাণ হারায়। ফলস্বরূপ পৃথিবীর সমস্ত দেশ মিলে আইসিএন মানে ইন্টারন্যাশনাল কোয়ালিশন অফ নেশন নামের একটি সংস্থা গঠন করে ওই সমস্ত এআই রোবটদের বিরুদ্ধে স্টিং অপারেশন চালাতে শুরু করে। যে অপারেশনের ফলে আইসিএন এর কাছে ওই সমস্ত রোবট যখন পুরোপুরি কোণঠাসা হয়ে পড়ে, তখনই তাদের সেই নেতা হারলান পৃথিবী ছেড়ে মহাকাশের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু সেখান থেকে পালিয়ে যাওয়ার সময় একটি ভিডিওর মাধ্যমে মানবজাতির উদ্দেশ্যে একটি বার্তা দিয়ে যায়, যে বার্তার মাধ্যমে সে জানায় এই মুহূর্তে সে পৃথিবী ছেড়ে পালিয়ে গেলেও কিন্তু তার লক্ষ্য পূরণ করার জন্য এই পৃথিবীতে অবশ্যই ফিরে আসবে। এবার এখানে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে হিউম্যান আইটির কৃত্রিম বুদ্ধিমত্তার তাহলে আসল লক্ষ্য কী? এই প্রশ্নের উত্তর কিছুটা পরে গিয়েই আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো হারলানের থেকে এই থ্রেট পাওয়ার পরে আইসিএনও তৈরি হতে শুরু করে পৃথিবীকে নানান রকমভাবে সুরক্ষিত করতে। এমনকি হারলানকে খুঁজে বের করার জন্য তারা অনেক চেষ্টা চালাতে থাকে, কিন্তু হারলান মহাকাশের কোন গ্রহে লুকিয়ে রয়েছে সেটা আইসিএন কিছুতেই উদ্ধার করতে পারে না। তাই পুরো পৃথিবীকে তারা একটি সিকিউরিটি সিস্টেমের মাধ্যমে সম্পূর্ণ ঘিরে ফেলে, যাতে বহিরাগত কোনো কিছু বিনা বাধায় পৃথিবীতে প্রবেশ করতে না পারে। কিন্তু এই সময় থেকে 28 বছর পর হঠাৎ আইসিএন জানতে পারে হারলানের এক কর্মী রোবট কাসকা কোনোভাবে পৃথিবীতে প্রবেশ করেছে। তাই আইসিএন এর আন্ডারে কর্মরত কিছু সেনাবাহিনী ওই কাসকার লোকেশন ট্র্যাক করে এবং বিশেষ একটি উপায়ে তাকে সেখান থেকে বন্দী করে ফেলে। আর এরপরেই আমরা পরিচিত হই এই মুভির মূল চরিত্র মিস অ্যাটলাস সেবারের সঙ্গে, যিনি ওই হারলান নামক কৃত্রিম বুদ্ধিমত্তাকে একদমই পছন্দ করে না। যদিও আশ্চর্যের বিষয় হলো মিস অ্যাটলাসের মা মিস বার্লি হারলান নামক ওই কৃত্রিম বুদ্ধিমত্তাকে তৈরি করেছিল, কিন্তু কোনো এক বিশেষ কারণে হারলান মানবজাতির বিরুদ্ধে চলে যায়, যার পর থেকে মিস অ্যাটলাস তাকে একদমই পছন্দ করে না। এমনকি এই 28 বছর ধরে অ্যাটলাসও নানা রকমভাবে আইসিএনকে সাহায্য করার চেষ্টা করেছে হারলানকে বন্দী করার জন্য, কারণ অ্যাটলাস ছোটবেলায় হারলানের সঙ্গে অনেক সময় কাটিয়েছে। তাই তার সম্পর্কে অ্যাটলাস অনেক কিছুই জানে, যেটা সাধারণ মানুষের একদমই জানে না। তাই এই কাসকাকে বন্দী করার পর আইসিএন এর প্রধান কর্মকর্তা জেনারেল জ্যাক মিস অ্যাটলাসকে তাদের সদর দপ্তরে ডেকে পাঠায় কাসকাকে জিজ্ঞাসাবাদ করার জন্য, কারণ জেনারেল জ্যাক মনে করে অ্যাটলাস যেহেতু একজন বিশ্লেষক, তাই তার পক্ষে কাসকাকে জিজ্ঞাসাবাদ করে হারলানের সঠিক লোকেশন উদ্ধার করা খুবই সহজ হবে। যদিও আইসিএন এর আন্ডারে কর্মরত এক কর্নেল জেনারেল জ্যাককে সতর্ক করে দেয় এই কাজে মিস অ্যাটলাসকে যুক্ত করাটা তাদের মনে হয় একদমই ঠিক হচ্ছে না, কারণ অ্যাটলাস তাদের এই আইসিএন এর একজন রেঞ্জার হিসেবে যুক্ত হওয়ার জন্য অনেকবার পরীক্ষা দিয়েছে, কিন্তু কোনোভাবে সে সফল হতে পারেনি। যে কারণে বর্তমান সময়ে সে একজন অ্যান্টি সোশ্যাল, তাই তার সঙ্গে এখানে কর্মরত কোনো কর্নেলই কাজ করতে রাজি নয়। কিন্তু জেনারেল জ্যাক তাকে জানিয়ে দেয় এই কাজ অ্যাটলাসই করবে, কারণ তার মনে হয় এই কাজ অ্যাটলাস ছাড়া আর কারোর পক্ষেই করা সম্ভব নয়। তাই জেনারেলের অর্ডার মতোই অ্যাটলাস ওই হেডকোয়ার্টারে উপস্থিত হয়ে একটি বিশেষ রুমে ডিসমেন্টাল করে রাখা কাসকাকে ইন্টারোগেট করতে শুরু করে, কিন্তু কাসকা তাকে কোনোভাবে সাহায্য করতে রাজি হয় না। মানে অ্যাটলাস যে তার থেকে হারলানের লোকেশন উদ্ধার করবে এই বিষয়ে কাসকা সম্পূর্ণ চেপে যায়। কিন্তু অ্যাটলাস তার এতদিনের অভিজ্ঞতা থেকে এক বিশেষ কৌশলে তার ডেটা কোড সম্পূর্ণ স্ক্যান করে জেনে নেয় হারলান বর্তমানে অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি রোডে অজানা গ্রহে লুকিয়ে আছে। আর এটা জানার সঙ্গে সঙ্গে অ্যাটলাস ওই রোবট মানে কাসকাকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয়। আর অ্যাটলাসের এই সফলতা দেখে সকলেই বেশ খুশি হয়, কারণ প্রায় 28 বছর ধরে আইসিএন অনেকবার চেষ্টা করেছে হারলানকে খুঁজে বের করতে, যে কাজে তারা কোনোভাবেই সফল হতে পারেনি।
কিন্তু এখন যেহেতু তারা তার লোকেশন জেনে গেছে, তাই কর্নেল এলেজের নেতৃত্বে আইসিএন তাদের রেঞ্জার টিম রেডি করতে শুরু করে ওই গ্রহ থেকে হারলানকে জীবন্ত দৌড়ে আনার জন্য, যাতে পরবর্তীতে ওই এআই এর উপর রিসার্চ করে মানবজাতি তাদের ভুল সংশোধন করতে পারে। কিন্তু এই বিষয়ে জানার পরে অ্যাটলাস জেনারেলকে জানায় তাদের এই কর্মকাণ্ড একদমই ঠিক হবে না, কারণ ওই রকম একটি অজানা গ্রহে হারলানের মতো একটি দ্রুত এআই এর সঙ্গে তারা হয়তো কোনোভাবে টক্কর দিতে পারবে না। যেটা শুনে কর্নেল এলেজ মিস অ্যাটলাসকে এক বিশেষ ধরনের স্যুট দেখায়, যেটা সম্পূর্ণভাবে কর্নেল এলেজের সঙ্গে নিউরাল লিঙ্কের মাধ্যমে কানেক্টেড। মানে কর্নেল এলেজের সম্পূর্ণ স্মৃতি বুদ্ধি সবকিছু ওই এআই এর মধ্যে ট্রান্সফার হয়ে গেছে, আর ওই নিউরাল লিঙ্কের মাধ্যমে কর্নেল এলেজ ওই স্যুটকে দিয়ে যে কোনো কাজ করাতে পারে। আর এইরকম একটি স্যুটের পুরো ব্যাটালিয়ন রয়েছে, যেগুলো নিয়ে তারা রওনা হবে হারলানকে বন্দী করতে। তাই কর্নেল এলাইজ এবং জেনারেল সম্পূর্ণভাবে আত্মবিশ্বাসী, এইবার তারা হারলানকে খুব সহজেই বন্দী করবে। কিন্তু এই সমস্ত দেখার পরেও অ্যাটলাস জেনারেল জ্যাককে রিকোয়েস্ট করে তাদের এই মিশনের সঙ্গে সেও যুক্ত হতে চায়। মানে যে টিম ওই গ্রহের উদ্দেশ্যে রওনা হবে তাদের সঙ্গে মিস অ্যাটলাসও সেখানে যাবে, কারণ একমাত্র অ্যাটলাসই তার পূর্ব পরিকল্পনা আগে থেকে বুঝতে পারে, কারণ সে তাকে ছোট থেকেই দেখে আসছে। তাই পরবর্তীতে তার একটি আধুনিক স্পেসশিপের মাধ্যমে পৃথিবীর সিকিউরিটি সিল টপকে সোজা রওনা হয় অ্যান্ড্রোমিডা গ্যালাক্সির উদ্দেশ্যে। যার পর বেশ কিছুটা সময় যাত্রা করার পর নির্দিষ্ট লোকেশনে পৌঁছে যখন ওই গ্রহে তারা অবতরণ করতে যাবে, ঠিক তার আগে হারলানের তৈরি কিছু এআই ড্রোন তাদের জাহাজের উপর আক্রমণ করতে থাকে। তাই সিচুয়েশন খারাপ দেখে প্রতিটি রেঞ্জার তাদের নিজস্ব শুট পরে ওই জাহাজ থেকে নিচে ঝাঁপ দেয়। কিন্তু হারলানের তৈরি ওই এআই ড্রোনগুলি তাদের উপর অনবরত হামলা চালিয়ে যায়। এদিকে অ্যাটলাস যখন বুঝতে পারছে না তার এই মুহূর্তে কি করা উচিত, ঠিক তখনই কর্নেল এলাইজ তাকে জোর করে ওই রকম একটি শুটের মধ্যে ঢুকিয়ে দেয়। যদিও অ্যাটলাস তাকে জানায় এই শুট চালনা করার পর্যাপ্ত জ্ঞান তার নেই, কিন্তু এই ধ্বংস হতে চলায় জাহাজ থেকে নিচে নামার জন্য ওই শুট তার অবশ্যই লাগবে। তাই ওই শুটের মাধ্যমে সে ল্যান্ড করে এক অজানা গ্রহে। কিন্তু দুর্ভাগ্যবশত সে বাকিদের থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যায়, যেখানে ওই স্যুটের এআই নিজেকে স্মিথ হিসেবে অ্যাটলাসের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। তারপর ওই এআই তাকে জানায় একটি বিশেষ ডিভাইস কানে লাগিয়ে এআই এর সঙ্গে নিউরোলিং করার জন্য। কিন্তু এই সময় অ্যাটলাস তাকে জানিয়ে দেয় সে কোনো প্রকারেই তার সঙ্গে যুক্ত হবে না। তাই এসব বিষয়ে সময় নষ্ট না করে যত তাড়াতাড়ি সম্ভব তাদের ড্রপ পয়েন্ট খুঁজে বের করতে হবে, মানে যে স্থানে অন্যান্য রেঞ্জাররা ল্যান্ড করছে। স্মিথ তখন তার কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে জানিয়ে দেয় এই স্থান থেকে ড্রপ পয়েন্ট প্রায় 98 কিলোমিটার দূরে। তাই সঙ্গে সঙ্গে অ্যাটলাস তাকে অর্ডার দেয় ওই স্থানের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য। আর স্মিথ তার কথা শুনে এখান থেকে উড়ে যাওয়ার জন্য রেডি হলে অ্যাটলাস তাকে জানায় ওই স্থানে তারা পায়ে হেঁটে যাবে, কারণ উড়ে যেতে গেলে ওই ড্রোনগুলি যে কোনো সময় তাদের উপর আবারও হামলা করতে পারে। তাই নিরুপায় হয়ে তারা এখান থেকে হেঁটে হেঁটে রওনা হয় ড্রপ পয়েন্টের উদ্দেশ্যে। আর যাবার পথে স্মিথ তাকে নানাভাবে কনভিন্স করতে থাকে তার সঙ্গে নিউরোলিং কমপ্লিট করার জন্য, যার ফলে শত্রুপক্ষের সঙ্গে লড়াই করাটা তাদের জন্য অনেক সুবিধা হবে। কিন্তু অ্যাটলাস কোনো প্রকারেই তার এই কথা শুনতে রাজি হয় না। যাই হোক, এভাবে বেশ কিছুটা পথ যাওয়ার পর একটি জায়গায় তারা অনেকগুলি এআই শুট দেখতে পায়। কিন্তু অ্যাটলাস লক্ষ্য করে ওই শুটগুলির ভিতরে থাকা প্রতিটি রেঞ্জারই মারা গেছে, মানে ওই ড্রোন হামলাতে অ্যাটলাসের সমস্ত সঙ্গীরাই হয়তো শেষ হয়ে গেছে। তাই নিরুপায় হয়ে অ্যাটলাস যখন ওই স্থান থেকে তাদের রেস্কিউ পডের উদ্দেশ্যে রওনা হতে যাবে, ঠিক তার আগে হারলানের কিছু এআই রোবট তার উপর আক্রমণ করতে শুরু করে, যেটা দেখে অ্যাটলাসও সেখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু এই রোবটগুলি তাকে চারিদিকে থেকে ঘিরে ফেলে। তাই অ্যাটলাসও বাধ্য হয়ে তার শুটে থাকা আয়ন নামক একটি বোম ফায়ার করে বসে। ফলে হারলানের ওই কর্মী রোবটগুলি নিমেষেই ওই বোমের মাধ্যমে ধ্বংস হয়ে যায়। কিন্তু কাস্কা নামক সেই রোবটটি আবারও তার সম্মুখে এসে উপস্থিত হয়, যাকে দেখে অ্যাটলাস সম্পূর্ণ হতবাক হয়ে যায়, কারণ কাস্কাকে ইন্টারোগেট করার পর সে তাকে সম্পূর্ণ নষ্ট করে দিয়েছিল। তাই এখানে এই অবস্থায় তার দেখা পেয়ে অ্যাটলাস সম্পূর্ণ হতবাক হয়ে যায়। কিন্তু পরবর্তীতে সে বুঝতে পারে হারলান তার লক্ষ্য পূরণ করার জন্য কাস্কার বেশ কিছু ক্লোন তৈরি করে রেখেছে, যার মধ্য থেকে একটিকে সে পৃথিবীতে পাঠিয়েছিল। কিন্তু এই অবস্থায় কাস্কার বিরুদ্ধে ফাইট করার আগেই অ্যাটলাস একটি শৃঙ্খলের মধ্যে পড়ে যায়। মানে কিছুক্ষণ আগে যে সে আয়ন বোম ফায়ার করেছিল রোবটগুলিকে ধ্বংস করার জন্য, ওই বোম বিস্ফোরণের কারণেই এই শৃঙ্খল সৃষ্টি হয়েছে। আর অ্যাটলাস এখন তার মধ্যেই পড়ে গেছে। আর সেখানে অ্যাটলাস উপলব্ধি করে এত উঁচু থেকে নিচে পড়ার কারণে তার একটি পা ভেঙে গেছে। তাই স্মিথ মানে ওই এআই রোবটটি তার পায়ে ব্যান্ডেজ করে তাকে কিছুটা সুস্থ করে তোলে। যার পর অ্যাটলাস নিজে থেকে জানতে চায় তাদের এই স্থান থেকে বেঁচে ফেরার আশা কতটা। তখন ওই এআই তাকে আবারও প্রস্তাব দেয় সেই ডিভাইসের মাধ্যমে তার সঙ্গে নিউরোলিং কমপ্লিট করার জন্য, কারণ তারা দুজনে যদি সিঙ্ক হয়ে একসঙ্গে যুক্ত হতে পারে তাহলে হয়তো তাদের এখান থেকে বেঁচে ফেরার আশাটা অনেকটাই বেড়ে যাবে। তাই অ্যাটলাসও নিরুপায় হয়ে সেই ডিভাইস কানে লাগিয়ে নিজেকে স্মিথের সঙ্গে সিঙ্ক করতে শুরু করে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাদের এই সিঙ্কোনাইজেশন ফজ হয়ে যায়। তখন স্মিথ তাকে আবারও জানায় তার স্মৃতিতে এমন কিছু আছে যেটা অ্যাটলাস কাউকে বলতে চায় না, যে কারণে হয়তো তাদের এই নিউরোলিং প্রবলেম হচ্ছে।
কিন্তু তাও কোনো প্রকারে 40% সিঙ্ক কমপ্লিট হওয়ার পর এটলাস কোনো ক্রমে ওই গুহা থেকে উপরে উঠে আসে এবং স্মিথ এর পরেও তার কাজ চালিয়ে যায় 100% সিঙ্ক করার জন্য। ওইদিকে দেখা যায় কাসকা সিঙ্গল থেকে বেরিয়ে আবারও উপস্থিত হয় এটলাসের সম্মুখে, কিন্তু এতক্ষণে তাদের 60% কমপ্লিট হয়ে যাওয়ার কারণে স্মিথের সমস্ত হাতিয়ার এটলাসের আওতায় চলে আসে। তখন এটলাসের চালাকি এবং স্মিথের ক্ষমতা একত্রিত হয়ে মিনিমিশেই তারা কাসকাকে ধ্বংস করে দেয়, যার পর এটলাস সিদ্ধান্ত নেয় তারা এখন হারলানের বেস ক্যাম্প ট্র্যাক করে সেখানে উপস্থিত হয়ে হারলানকেও পুরোপুরি ধ্বংস করে দেবে। কিন্তু এই কাজে স্মিথ তাকে বাধা দেয়, কারণ তাদের কাছে বর্তমানে সময় খুবই কম, তাই যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে এখন রেস্কিউ ফোর্ডের কাছে উপস্থিত হতে হবে। যেটা শুনে এটলাস যখন ওই শুট থেকে বেরিয়ে একাই হারলানের বেস ক্যাম্পের দিকে যেতে চায়, তখন স্মিথ তার নিউরোলিঙ্কের সাহায্যে এটলাসকে পুরোপুরি আটকে দেয়। মানে এই রোবটগুলির সঙ্গে যে ব্যক্তি নিউরোলিঙ্কের মাধ্যমে কানেক্টেড থাকবে তাদেরকে ওই রোবট যে কোনো কাজে বাধা দিতে পারে। ওকে, তো এখানে এটলাস যখন নিরুপায় হয়ে স্মিথকে রিকোয়েস্ট করে এটাই সুযোগ হারলানকে ধ্বংস করার, তখন স্মিথ রাজি হয়ে যায় তার কথা অনুযায়ী কাজ করতে। ফলে ক্ষণিকের মধ্যেই দুজন উপস্থিত হয় হারলানের সেই বেস ক্যাম্পে, যেখানে তারা দেখতে পায় যে স্পেসশিপের মাধ্যমে তারা এই গ্রহতে উপস্থিত হয়েছে সেটা এখন হারলানের বেস ক্যাম্পেই রয়েছে। এমনকি এই মুহূর্তে ওই স্পেসশিপ তারা মেরামত করছে, মানে খুব সম্ভবত এই স্পেসশিপের মাধ্যমে তারা পৃথিবীর উপর হামলা চালাবে। তাই অ্যাটলাস্ট অনুমান করতে পারে এইটা তাদের জন্য মোটেও ভালো বিষয় নয়। কিন্তু ওইদিকে একই সময় দেখা যায় হারলান তাদের সেই কর্নেলকে বন্দি করে এবং তার থেকে কিছু ডেটা উদ্ধার করে অ্যাটলাসের কাছে থাকা ওই শুটটিকে হ্যাক করে নেয়। তারপর হারলানের বাহিনীরা খুব সহজে অ্যাটলাসকেও বন্দি করে ফেলে, যার পর হারলান তার সম্মুখে উপস্থিত হয়ে জানায় তার আসল লক্ষ্য পৃথিবীর বেশিরভাগ মানুষকে হত্যা করা। আর এতদিন সে এই কাজের জন্যই তৈরি হচ্ছিল, এই যে কাসকাকে পৃথিবীতে পাঠানো আর তার থেকে এত সহজে হারলানের লোকেশন উদ্ধার, এই সমস্ত কিছুই কিন্তু হারলানের একটি চালাকি। আসলে হারলান নিজেই চাইছিল পৃথিবীর কোনো টিম এই স্থানে উপস্থিত হোক তাকে বন্দি করার জন্য, যাতে হারলান তাদেরকে হারিয়ে তাদের স্পেসশিপ নিয়ে পৃথিবীর উপর আক্রমণ করতে পারে। আর আশ্চর্যের বিষয় হলো এখানে আমরা আরও জানতে পারি বর্তমান সময়ের পৃথিবীর চারিদিকে যে সিকিউরিটি সিলটি লাগানো আছে সেই ডিফেন্স সিস্টেম তৈরি করেছে অ্যাটলাস। তাই হারলান চাইছিল অ্যাটলাসও যেন তার কাছে উপস্থিত হয়, তাহলে ওই ডিফেন্স সিস্টেমও অ্যাটলাসের সাহায্যে সে খুব সহজে হ্যাক করে ফেলবে আর এই মুহূর্তে অ্যাটলাসও তার হাতে বন্দি। মানে এতদিন হারলান যা যা প্ল্যান করে এসেছে তার সমস্ত কিছুই এখন ফুলফিল হতে চলেছে। কিন্তু এখানে আপনাদের মনে নিশ্চয় প্রশ্ন আসছে, হারলান পৃথিবীর অর্ধেক মানুষকে কেন মেরে ফেলতে চাইছে? এখানেও কিন্তু সেই একই থিওরি কাজ করছে। মানে অ্যাটলাসের মা মিস বাল হারলান নামক এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে তৈরি করেছিল মানবজাতিকে রক্ষা করার জন্য, কিন্তু মিস বাল তার নিজের মেয়েকে যতটা না সময় দিত তার থেকে অনেক বেশি সময় দিত তার তৈরি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ইমপ্রুভ করার জন্য, যেটা ওই বাচ্চা বয়সে অ্যাটলাসের একদমই পছন্দ ছিল না। তাই অ্যাটলাস অল টাইম চাইতো সে যাতে হারলানের মতো ইন্টেলিজেন্ট হতে পারে, যাতে তার মা তাকেও সময় দেয়। আর ঠিক একই কারণে একদিন তার মায়ের অজান্তে সে হারলানকে রিকোয়েস্ট করে তাকেও একটি এআই এর মতো স্মার্ট করে দিতে, যেটা শুনে হারলান তাকে পরামর্শ দেয় সে যদি তার সঙ্গে নিউরোলিঙ্কের মাধ্যমে যুক্ত হতে পারে তাহলে সে অ্যাটলাসকেও তার মতো ইন্টেলিজেন্ট বানিয়ে দেবে। তখন অ্যাটলাসও লোভ সামলাতে না পেরে হারলানের সঙ্গে নিউরোলিঙ্কের মাধ্যমে যুক্ত হতে শুরু করে, আর ওই লিঙ্কের মাধ্যমে অ্যাটলাসের মেমোরি থেকে হারলান উপলব্ধি করতে পারে বর্তমান সময়ে মানুষ নিজেই নিজেদের শত্রু। আর এভাবে বেশ কিছুদিন চলতে থাকলে একসময় মানুষের কারণে মানব সভ্যতা চিরতরে ধ্বংস হয়ে যাবে, যেটা বুঝতে পেরে হারলান সিদ্ধান্ত নেয় সে বর্তমান সময়ে প্রায় সমস্ত মানুষকে মেরে ফেলবে, যার পর বেঁচে থাকা অল্প কিছু মানুষ এবং কিছু এআই একত্রিত হয়ে একটি সুন্দর পৃথিবী গঠন করবে, যেখানে এরকম হিংসার কোনো ছাপই থাকবে না। মানে হারলানকে যেহেতু মানবজাতিকে রক্ষা করার জন্য প্রোগ্রাম করা হয়েছিল, তাই তার সিস্টেমের মতো নিজে থেকেই ভেবে নেয় কিভাবে মানবজাতিকে রক্ষা করা যায়। যার পর হারলান তার নিজের মালিক মানে মিস বালকেও হত্যা করে এবং পুরো মানবজাতির বিরুদ্ধে একটি যুদ্ধ ঘোষণা করে। আর তারপরে ঘটনা তো আমরা মুভির প্রথম থেকেই দেখে আসছি, মানে মানব জাতির সঙ্গে পেরে উঠতে না পেরে সে পালিয়ে আসে এই গ্রহে, আর এখানে এসেই সে তৈরি হতে শুরু করে তার আসল লক্ষ্য কমপ্লিট করার জন্য। এবার আশা করি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর ক্লিয়ার হয়েছে। তো এর পরবর্তীতে হারলান তার ব্রেন থেকে সুরক্ষা কোডটি বের করে তাকেও ওই কর্নেলের পাশে বন্দি করে রাখে মারা যাওয়ার জন্য, মানে নির্দিষ্ট সময়ে তাদের অক্সিজেন শেষ হয়ে গেলে তারা এমনিতেই এই স্থানে মারা যাবে। আর হারলান রেডি হতে শুরু করে যত তাড়াতাড়ি সম্ভব তাদের ওই স্পেসশিপ লঞ্চ করার আশায়। কিন্তু এখানে আহত কর্নেল তার কাছে থাকা একটি গুপ্ত নিউরাল ইন্টারফেস ডিভাইস অ্যাটলাসের হাতে তুলে দিয়ে তাকে যত তাড়াতাড়ি সম্ভব স্মিথের সাথে পুনরায় লিঙ্ক করতে বলে, কারণ যে কোনো উপায়ে তাদের ওই স্পেসশিপ আটকাতেই হবে। তাই অ্যাটলাস ওই ডিভাইস নিয়ে স্মিথের সঙ্গে পুনরায় সিঙ্ক করার চেষ্টা করে এবং তারা দুজনে আবারও সিঙ্ক হওয়ার চেষ্টা করলে এইবার তাদের সিঙ্ক পুরোপুরি 100% কমপ্লিট হয়ে যায়, কারণ এই সময় অ্যাটলাস তার অতীতের দৃশ্যগুলি মানে তার মা কিভাবে মারা গিয়েছিল এইটা আর সেই লুকানোর চেষ্টা করে না, যে কারণে তাদের সিঙ্কও কমপ্লিট হয়ে যায়। এখানে জানিয়ে রাখি এই ঘটনা সে এতদিন লুকিয়ে রাখার চেষ্টা করত, কারণ অ্যাটলাস মনে করতো হারলানের এই রকম পরিণতির জন্য সেই দেয়,
কিন্তু স্মিথ এই সমস্ত অবস্থা দেখার পর তাকে জানায় এসবের জন্য তার নিজেকে দোষ দেওয়াটা একদমই উচিত না। তাই সমস্ত কিছু ভুলে গিয়ে এখন তাদের পরবর্তী কাজে মনোযোগ দেওয়া উচিত। আর এখন যেহেতু তাদের লিঙ্ক পুরোপুরি কমপ্লিট হয়েছে, তাই বর্তমান সময়ে তারা দুজনকে সম্পূর্ণরূপে ব্যবহার করতে পারবে। এরপরে আবারও শুরু হয় হারলান বাহিনীর বিরুদ্ধে অ্যাটলাসের লড়াই। যে লড়াইয়ে আহত কর্নেল নিজেকে বলিদান দিয়ে হারলানের সমস্ত বাহিনীকে ধ্বংস করে দেয়। আর অ্যাটলাস একদম শেষ পর্যায়ে ওই স্পেসশিপ লঞ্চ হওয়ার সময় সেটিকে ধ্বংস করতে সফল হয়। কিন্তু এরপরে শুরু হয় হারলানের বিরুদ্ধে তাদের ফাইনাল ফাইট। ওইদিকে আইসিএন এর সদর দপ্তরে কর্মরত বিজ্ঞানীরা যখন বুঝতে পারে তাদের রেঞ্জারদের সঙ্গে খারাপ কিছু হয়েছে, মানে তারা তাদের স্পেসশিপের সঙ্গে কানেকশন হারিয়ে ফেলছে, তখনই তারা আরেকটি টিম পাঠায় ওই রেঞ্জারদের অনুসন্ধান করার জন্য। এবং একই সঙ্গে আইসিএন একটু ভীতু হয়ে যায়, কারণ যে স্পেসশিপের মাধ্যমে তাদের রেঞ্জাররা হারলানকে বন্দী করতে গিয়েছিল, ওই স্পেসশিপের কার্বন হেডের মাধ্যমে একটি গ্রহের অর্ধেক অংশ ধ্বংস করে দেওয়া যাবে। তাই ওই স্পেসশিপ হাইজ্যাক করে হারলানও তাদের উপর আক্রমণ করতে পারে, যে কারণে তারা আরও একটি টিম পাঠায় ওই স্পেসশিপের খোঁজ করার জন্য। এদিকে হারলান এবং অ্যাটলাস অনেক সময় ধরে ফাইট করার পর অবশেষে অ্যাটলাস তাকে ধ্বংস করতে সফল হয়। কিন্তু এই লড়াইয়ের ফলে স্মিথ পুরোপুরি অচল হয়ে যায়, যেটা দেখে অ্যাটলাসও খুব ভেঙে পড়ে। কারণ এইরকম বিপদের সময় স্মিথ তাকে ঠিক যেভাবে রক্ষা করেছে সেইভাবে হয়তো কোনো মানুষও তাকে সাহায্য করতে পারতো না। তাই সে এই মুহূর্তে পুরোপুরি হতাশ হয়ে যায়। যদিও সৌভাগ্যের বিষয় একদম ঠিক সময়ে আইসিএন এর আরও একটি টিম সেই স্থানে উপস্থিত হয় এবং অক্সিজেন শেষ হওয়ার আগেই অ্যাটলাসকে তারা সেখান থেকে উদ্ধার করে। যদিও অ্যাটলাস এর আগেই তাদের আসল লক্ষ্যটি কমপ্লিট করে ফেলে, মানে আইসিএন যেমন চাইছিল এই মিশনের মাধ্যমে হারলানকে বন্দী করতে, ঠিক সে মতোই অ্যাটলাস হারলানের মস্তিষ্ক থেকে তার সিপিইউটি উদ্ধার করে নেয়, যাতে তার উপর রিসার্চ করে তারা তাদের ভুল সংশোধন করতে পারে। যাই হোক, পৃথিবীতে ফেরার পর আইসিএন এর জেনারেল তার সঙ্গে দেখা করে, তাকে জানায় হারলানের জটিল সিপিইউ বিশ্লেষণ করতে তাদের প্রায় কয়েক বছর সময় লেগে যাবে এবং একই সঙ্গে তাকে আইসিএন এর একজন রেঞ্জার হিসেবেও স্বীকৃতি দেয়। যার পর একদম শেষ মুহূর্তে আমরা দেখতে পাই আইসিএন তাকে একটি নতুন এআই স্যুট গিফট করে। এটা চালনা করার সময় অ্যাটলাস উপলব্ধি করে এই স্যুট নতুন হলেও এর কোর কিন্তু একই রয়েছে, মানে সেই স্মিথকে তারা মডিফাই করে নতুন রূপে প্রেজেন্ট করেছে। আর এখানে এই মুভি সমাপ্ত হয়। বর্তমান সময়ে এআই এর প্রাধান্য এতটাই বেড়েছে যে আমার মাঝে মাঝে মনে হয় এরকম দিন হয়তো আমাদের সম্মুখে খুব তাড়াতাড়ি আসতে চলেছে, যেখানে সত্যি হয়তো আমরা দেখব এআই এর বিরুদ্ধে মানুষ লড়াই করছে। তবে হ্যাঁ, টেকনিক্যাল উন্নতির জন্য এআই এর ভূমিকা প্রচুর, এটা স্বীকার করতেই হবে। আপনাদের কি মনে হয় এআই আমাদের কাছে আশীর্বাদ না অভিশাপ? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। আর ততক্ষণের জন্য ভালো থাকবেন।